দেবাদা, কি ব্যাপার, আবার কি হলো? একটা কথা আপনাকে বলা খুব জরুরি। আপনি নিশ্চয়ই জানেন যে পরি প্রমোটার নিয়ে এসেছিল এই বাড়ি বিক্রি করার জন্য। হ্যাঁ জানি, আমার পরির সঙ্গে কথাও হয়েছে। আমি ওকে বলেছি যে বাবার সঙ্গে কথা না বলে কেন এরম কাজ করলো। না না, বাবার সঙ্গে কথা বলবে কি বলবে না সেটা পরের কথা। যেটা কথা সেটা হচ্ছে যে পরির মতো চালাক চতুর মেয়ে তো অত্যন্ত ভালো করে জানে যে বাড়ি বিক্রির জন্য দলিলের প্রয়োজন। হ্যাঁ, কিন্তু দলিলটা যে পাওয়া যাচ্ছে না সেটা তো তুমিও জানো, আমিও জানি। হ্যাঁ, আমরা সেটাই জানি, কিন্তু আমরা ভুল জানি। দেবাদা, দলিলটা আসলে পরির কাছেই আছে। দেখো, পরির কাছে আছে কি নেই আমি জানি না, কিন্তু পরির মত হলো এই বাড়ি বিক্রির ব্যাপারে যে আমাদের বাড়ি অন্যরা বিক্রি করাচ্ছে, আমরা বিক্রি করা অনেক ভালো, তাতে অন্তত বাড়ি বিক্রির টাকাটা আমাদের হাতে আসবে। পরি ভুল বোঝাচ্ছে আপনাদের সকলকে, আর আপনারা ভুল বুঝছেন। কিন্তু আমি আসলে বুঝতে পেরেছি ওর মতলবটা কি। ও নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই বাড়িটা বিক্রি করতে চাইছে। আমি ওর সঙ্গে কথা বলেছি এবং বলে কি জানতে পেরেছি জানেন দেবাদা, পরি এই বাড়ির মেয়ে নয়। কি বলছো তুমি বিশাখা? তুমি তুমি যা বলছো সেটা ভেবে বলছো তো? দেখো, পরি তোমার কাছে কি বলেছে আমি জানি না, কিন্তু পরি যে আমাদের মেয়ে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। স্নেহ অতি বিষম বস্তু, আমি বুঝতে পারছি। সন্তান স্নেহে আপনারা অন্ধ। ইনফ্যাক্ট রাধা মারা যাবার পর পরি আপনাদের একমাত্র অবলম্বন। কিন্তু একটু ভেবে দেখুন, যেভাবে পরির পরিচয় আপনারা পেলেন এবং ও আপনাদের মেয়ে হয়ে এই বাড়িতে চলে এলো, পুরো ঘটনাটা কতটা বাস্তব আর কতটা নাটকীয়। একজন অচেনা বয়স্ক মহিলা এসে বললেন যে বড় বৌদি যমজ মেয়ের জন্ম দিয়েছিলেন। তার মধ্যে একজনকে ওই মহিলা এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দিয়েছিল। তারপর বাবা অসুস্থ হয়ে যে বাড়িতে আশ্রয় নিলেন সেই বাড়িতেই পরির ছবি পাওয়া গেল। জানা গেল সেই দম্পতি যারা ওই মহিলার কাছ থেকে কন্যা সন্তান কিনেছিলেন। ব্যাপারটা আপনার একটু সাজানো মনে হচ্ছে না? না, মনে হচ্ছে না। রাধার সঙ্গে চেহারার এত মিল যমজ ছাড়া সম্ভব নয়। তুমি আমাকে ভুল বলেবার চেষ্টা করছো বিশাখা। আপনার কথা যদি ঠিক বলে ধরেও নি, আপনি একটা কথা বলুন আমাকে। শশধরবাবুর বাড়ি থেকে গুন্ডারা পরীকে তুলে নিয়ে যাবার পর উনি উকিল হওয়া সত্ত্বেও কেন পুলিশকে খবর দেননি? কেন কোনো স্টেপ নেননি? কেন? পরীর কথা অনুযায়ী সে তো এই শহরেই ছিল, তাহলে কেন তাকে খুঁজে পাওয়া গেল না? আর এখনই বা এই বাড়ি বিক্রি করে দেওয়ার চেষ্টা কেন করছে পরী? সব থেকে বড় কথা, আপনি কি জানেন আদিত্য নারায়ণ চৌধুরীকে দিয়ে একটা সাদা কাগজে সই করিয়ে নেওয়ার জন্য পরী আমার বাবার কাছ থেকে প্রচুর টাকা নিয়েছিল? কি বলছো কি তুমি? না না, এ অসম্ভব। পরি কখনো এরম কাজ করতে পারে না। আমার কাছে সই করা কাগজটা এখনো আছে দেবাদা, আপনি চাইলে আমি দেখাতে পারি। আমি দেখতে চাই না। তুমি মিথ্যে কথা বলছো। নাটক পরি করছে না, করছো তুমি। আমি যদি নাটকও করি, আমার কথাগুলো কিন্তু মিথ্যে নয়, কথাগুলো সত্যি। আপনি ভাবুন তো, পরি যদি এই বাড়ির মেয়ে হতো তাহলে এই বাড়িটা বিক্রি করে দিতে চাইতো। আমি তো এই বাড়ির কেউ নই, কিন্তু তা সত্ত্বেও আমি বাড়িটাকে বাঁচানোর চেষ্টা করছি। ভাবতেই পারছি না বিক্রির কথা। সেখানে পরি বাড়ির মেয়ে হয়ে বাড়িটা বিক্রি করার কথা ভাবছে। এটা কি সম্ভব? এর কোনো উত্তর আছে দেবাদা আপনার কাছে? যাই হোক, সময় নিন, ভাবনা চিন্তা করুন, ভেবে চিন্তে সিদ্ধান্তে আসবেন কিন্তু।
তুমি বাড়ি বিক্রির জন্য প্রমোটার ডেকেছো, সেটা শুনে বাবা তোমার উপর প্রচণ্ড ক্ষেপে গেছে। সে আর নতুন কথা কি? যেদিন তোমার বাবা এসে এ বাড়ি দখল করেছিল সেদিন থেকে আমি তোমার বাবার উপর রেগে আছি, শত্রু হয়ে গেছি। আচ্ছা, তুমি প্রমোটার ডাকলে কেন? আমি তো তোমাকে বলেছিলাম যে আমি যতদিন আছি এই বাড়ি কেউ বিক্রি করতে পারবে না। আমার উপর ভরসা করতে পারলে না। অবশ্যই এটাও ঠিক যে তোমাকে ভরসা দেওয়ার মতো কোনো কাজ আমি এখন অব্দি করে উঠতে পারিনি বা দেখাতে পারিনি। আরে তুমি রেগে গেলে কেন আমার ওপরে? শোনো, আসল কথাটা হলো আমি আসলে একটা খেলা খেলছি। কি খেলা খেলতে চাইছো তুমি? কার সঙ্গে খেলতে চাইছো? সেটা এখন আমি তোমায় বলতে পারবো না, কয়েকদিন বাদে হয়তো বলতে পারবো। তবে এই কথাটা বলছি যে তোমার বাবা মা এবং বিশাখা আর সুদীপের সঙ্গে এই খেলাটা আমি খেলছি। বাড়িটা বাঁচাতে এছাড়া আর কোনো উপায় নেই। আমি তো তোমাকে বলেছিলাম পরি, তোমার পাশে থেকে যদি লড়তে হয় তাহলে সেক্ষেত্রে আমি আমার বাবা মার এগেনস্টে লড়তে রাজি আছি। আমি লড়বো। আমি তো তোমার বারণ করিনি, তুমি তোমার মতন করে খেলো, আমি আমার মতন করে খেলি। এবারই সকলেই আমার ওপরে বেশ ক্রুদ্ধ, কেউই বুঝতে পারছে না যে আমি কি করছি। কিন্তু আমারও কিছু করার নেই, আমি এখন কাউকে কিছুই ফাঁস করতে পারবো না। কে কি বুঝেছে আমি জানি না, শুধু আমি এইটুকু বুঝেছি যে তুমি কোনোদিন কারোর কোনো ক্ষতি করতে পারো না। এরকম জানোয়ারকে যে মানুষ বানিয়েছে সে অন্যের ক্ষতি করতে পারে না। একটা কথা শোনো সুমন, এবারে যাই হোক না কেন তোমরা কিন্তু সকলে আমাদের সঙ্গেই থাকবে, আমি কিন্তু তোমাদের কাউকে যেতে দেবো না। কিন্তু পড়ি, আমরা যদি না থাকি? মানে তোমরা আমাদের সঙ্গে থাকতে রাজি নও? রাজি তো আছি, কিন্তু কিন্তু কোন পরিচয়? আমার বাবা মার পরিচয় পরিচিত হতে আমি রাজি নই। কেন? বন্ধুর পরিচয়? দেখো সুমন, জীবনে খারাপ সময় যে সাথী সঙ্গে থাকে সেই কিন্তু সবচেয়ে ভালো বন্ধু হয়। তুমি যদি আমাকে বন্ধু বলে মনে করো সেটাই আমার কাছে অনেক পাওয়া। রুমিকে আমি সেদিন এই কথাটাই বলছিলাম, যে বাড়ি বিক্রি হয়ে গেলে পর আমরা কোথায় যাব, কি করব। আমি তোমাকে একটা কথা বলছি, এ বাড়ি তোমাদেরই থাকবে, কেউ এই বাড়ি তোমাদের থেকে নিতে পারবে না। দলিলটা আমাকে দেবেন কিনা বলুন। আমি অনেক সহ্য করেছি, আপনার ছেলে ভুলানো কথায় অনেক বিশ্বাস করেছি, কিন্তু আর নয়। বিশ্বাস করো, দলিলটা আমার কাছে নেই, দলিলটা হারিয়ে গেছে। আমি আলমারিতে রেখেছিলাম দলিলটা, কিন্তু আর দলিলটা খুঁজে পাচ্ছি না, সেটা তো হারিয়ে গেছে। আপনি মিথ্যে কথা বলছেন। দলিল আপনার কাছে না থাকলে পরি বাড়ি বিক্রি করার জন্য প্রমোটার ডাকে কি করে? হ্যাঁ, ওকালতি পাশ করা পরি এটা খুব ভালো করেই জানে যে দলিল ছাড়া কোনো সম্পত্তি বিক্রি করা যায় না। আপনি ভালোই ভালোই দলিলটা আমাকে দিন, নইলে কি করবে তুমি? দেখো, আমি তো বলছি যে দলিল আমার কাছে নেই, বিশ্বাস করো নেই। আমি তো পরীকেও সেই কথা বলেছি যে পরী কি করে বাড়ি বিক্রির কথা ভাবছে দলিল ছাড়া। আমাকে মেরে ফেললেও তো এই দলিল বেরোবে না। আদিত্য নারায়ণ চৌধুরী, তুমি কি আমার গায়ে হাত তুলবে নাকি? আমার এতদিনকার সম্পর্ক আমাদের, সেটা তুমি এক মুহূর্তে শেষ করে দেবে? কথার পেঁচে ফেলে আমাকে ভোলাবার চেষ্টা করবেন না, করবেন না আপনি। দলিলটা আমার চাই, এটা আমার শেষ কথা। আমার হাতে বেশি সময় নেই, দলিলটা আমাকে দিন। দেখো, আমার এক কথা বলতে ভালো লাগছে না, আর তাছাড়া আমার শরীরও ভালো লাগছে না। আমাকে একটু বসতে দাও। চুপ করুন, চুপ করুন। দলিলটা কোথায় আছে বলুন। পরীর কাছে না আপনার আলমারিতে বলুন, নাহলে সারাদিন সারা রাত আপনাকে দাঁড় করিয়ে রাখবো, দেখি আপনি কি করেন। যা খুশি তুমি করো, কিন্তু তবু দলিল আমার কাছ থেকে বেরোবে না, কারণ দলিল আমার কাছে নেই। নেই আমার কাছে দলিল। তুমি অতীতেও আমাকে অনেকবার অনেক বিপাকে ফেলেছো। তোমার মতন ইতর অভদ্র ছোট লোক আমি কখনো দেখিনি। সাবধান আদিত্য নারায়ণ, সাবধান। একটা বাজে কথা বললে জিভ টেনে আমি ছিঁড়ে ফেলে দেবো। আমাকে গালাগাল দেওয়ার আগে আপনি ভাবুন, নিজের পাপের কথা ভাবুন। এতদিন আপনার সম্মানের কথা ভেবে আমি চুপ করেছিলাম, কিন্তু আর চুপ করে থাকবো না। আমাকে আপনার গায়ে হাত তুলতে বাধ্য করবেন না। আমি আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছি, 24 ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে যদি দলিলটা আপনি আমাকে না দেন, তাহলে এই পরিবারের একজনের মৃত্যুর জন্য আপনি দায়ী থাকবেন। আপনি দায়ী থাকবেন।
দেবাদা, আপনি কি করছেন এখানে চুপচাপ? ওদিকে সুজিত বাবু বাবার গায়ে হাত তুলছেন আর আপনি এখনো এখানে চুপচাপ দাঁড়িয়ে আছেন। যান গিয়ে ওনার হাত ভেঙে দিন। আমি কি করতে পারি বলো তো? মানে কিছু করতে পারেন না, তাহলে চুপ করে বসে থাকুন এখানে? কি আশ্চর্য! আমার নেহাত উপায় নেই। যদি আমার হাতে দলিলটা থাকতো না, পরীর কাছে না থেকে যদি আমার কাছে থাকতো, তাহলে আমি এতক্ষণে জালিয়াতি করে দানপত্রে সই করানোর দোষে পুলিশের কাছে পাঠিয়ে দিতাম। ওই দুটোকে হাজতবাস করাতাম এতক্ষণে। ঠিক বলেছ। তাহলে রঞ্জিতকে একবার ফোন করি। হ্যাঁ, না না, সেটা করবেন না, কারণ আমরা তো জানি না না এক্স্যাক্টলি কোন ব্যাপারটা নিয়ে সুজিতবাবু বাবাকে ব্ল্যাকমেল করে যাচ্ছেন এতদিন ধরে, বাবার মুখ বন্ধ করে রেখেছেন। পুলিশকে ডাকলে এখন তো বাবাও বিপদে পড়ে যেতে পারেন। তাই জন্য যেটা জরুরি সেটা হচ্ছে দলিলটা পরীর কাছ থেকে নিয়ে আসা। কিন্তু দলিলটা যে পরীর কাছে আছে সেটাই তো আমি নিশ্চিত নই। আপনি এখনো শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করছেন? আমার কিছু বলার নেই। তাহলে ওই রাস্তার মেয়েটাকে যদি এখনো আপনি নিজের মেয়ের মতো ভালোবাসেন, ওকে বিশ্বাস করেন, তাহলে আমার কিছু বলার নেই। তবে আমি একটা কথা বলবো, আপনি যদি মানুষ হন, আপনার বাবার এত বড় অপমান, আপনি যদি তার প্রতিশোধ নিতে চান, তাহলে কিন্তু দলিলটা আগে দরকার। এরপর দেরি হয়ে গেলে আমার আর কিচ্ছু করার থাকবে না। আচ্ছা আচ্ছা, ওই দলিল ছাড়া কি এই অবস্থা থেকে বাঁচার আর কোনো উপায় নেই? না, নেই। আমি কেন বোঝাতে পারছি না আপনাকে? দলিল ছাড়া বাঁচার কোনো উপায় নেই। যেভাবে হোক দেবাদা, একদিকে একটা জালিয়াতি মিথ্যেবাদী মেয়ে, আরেকদিকে আপনার বাবার সম্মান। দুটোর মধ্যে কোনটা বাঁচবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু দয়া করে কিছু একটা করুন। ভাবছেন? আপনি এখনো ভাবছেন? ওদিকে বাবার সম্মান একেবারে মাটির সঙ্গে মিশে যাচ্ছে আর আপনি এখনো ভাবছেন? আপনি কিছু একটা করুন সময় নষ্ট না করে। হ্যাঁ, আমি দেখছি। আজ যে অসম্মান আমার হলো, তারপর আর কি হবে বেঁচে থেকে? অতীতে পাপ প্রকাশ হয়ে পড়লে আমার কঠিন শাস্তি হবে, এটা ঠিক, কিন্তু তার ভয়ে আর আমি চুপ করে থাকবো না। এবার সত্য প্রকাশ করার সময় এসেছে। কি হয়েছে বাবা? তোমার চোখ মুখ এরম লাগছে কেন? আজকের মতন এরকম অপমান কেউ কোনোদিন আমাকে করেনি। আজ আমি বুঝতে পারছি যে এতদিন মুখ বন্ধ রেখে আমি ভুল করেছি। আমি অন্যায়কে প্রশ্রয় দিয়েছি, আর নয়। বলো বাবা, তুমি কি করতে চাও আমাকে বলো। তুমি যা বলবে আমি ঠিক তাই করব। না না, তোমাদের কিছু করতে হবে না, যা করার আমিই করব। তুমি পুলিশের কাছে যাও না, যাত্রার কাছে যেতে হবে না, তুমি রঞ্জিতকে খবর দাও। রঞ্জিতকে খবর দাও, এতদিন তোমাদের অনেক অনুরোধ উপরোধ সব কিছু সত্ত্বেও যে কথা আমি প্রকাশ করিনি, আজকে সেই কথা আমি প্রকাশ করব। তুমি সত্যি বলছো বাবা? এবার তুমি সব বলবে? হ্যাঁ, বলবো। সব কথা শোনার পর তোমরা হয়তো আমাকে অপরাধী ভাববে, হয়তো আমাকে ঘৃণা করবে, কিন্তু তবু আমি সব কথা বলবো। বেশ, তুমি যখন বলছো তখন আমি সবাইকে ডেকে বলছি যে তুমি সব খুলে বলবে। আমি রঞ্জিতকে ফোন করে দিচ্ছি, কিন্তু তুমি আরেকবার ভেবে দেখো বাবা, এতে সত্যি তোমার কোনো বিপদ হবে না তো? আমি মনস্থির করে ফেলেছি দেবা, এবার কথাগুলো সকলকে জানানো দরকার। আমার বিপদ হবে বলে আমাকে দুর্বল করে দিও না। আজ আমার বিপদ, আমার অপরাধের ভয় আর নেই। শত অনুরোধেও আমি আর পিছিয়ে আসব না। আমি চাই এই অন্যায়, এই অত্যাচারের শেষ হোক।